এই মুহূর্তে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা আমাদের ইশতেহারটা সাজাচ্ছি, কিন্তু তার আগে আমাদের একটা দলীয় ইশতেহার দিয়েছিলাম। সেই দলীয় ইশতেহারের যে 24 দফা ছিল, সেই 24 দফাটা আমরা ডিজাইন করেছিলাম আসলে এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে। মোরলেস আমাদের যে 24 দফা আছে সেইখানে আমরা বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে বাণিজ্যিক পরিস্থিতি, এইটাকে বিবেচনা করে আমরা যে কথাগুলো বলেছি, যেমন আমাদের বহুমুখী বাণিজ্য এবং শিল্পায়ন নীতি নিয়ে আমরা কাজ করার চিন্তা করছি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি রোধ করার যে বিষয়টা, সেইটা তো অবশ্যই আমাদের ওয়ান অফ দ্য প্রায়োর কনসার্নস, উইচ ইজ অবভিয়াসলি রিলেটেড টু দিস প্রাইস হাইক ইস্যু। বেসিক্যালি আইন অনুযায়ী এসেনশিয়াল কমোডিটি তো আপনাকে ডিফাইন করতে হবে এবং সেই অনুযায়ী সেইটার দাম নির্ধারণ করা এবং সেই দাম নির্ধারণ করে সেইটা নিয়ম অনুযায়ী সেইটা আসলে প্রপারলি বাজারে ওই দামেই বিক্রি হচ্ছে কিনা সেইটাও আবার রেগুলেট করার জন্য একটা ব্যবস্থা নেওয়া। তো এনসিপির পক্ষ থেকে আমরা যেটা আমাদের প্রস্তাবনা এবং আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে বাজার অ্যানালাইসিসটা করতে হবে যে আমাদের কৃষির উৎপাদন ক্ষমতাটা কতটুকু এবং সেই অনুযায়ী সরবরাহ করার জন্য যেই মেকানিজমটা সেইটা কৃষকের জন্য এই যে মধ্যস্বত্বভোগীদের যেই কথাটা এখানে অলরেডি উঠে এসছে যে ওই চ্যানেলটা কমাইতে হবে, সাপ্লাই চেনের অ্যাভেলেবিলিটিটা বাড়াইতে হবে। আমরা যখন সুপার শপগুলো হচ্ছিল তখন কিন্তু আমরা একটা আশা করেছিলাম যে সরাসরি কৃষকের কাছ থেকে প্রোডাক্টগুলো অ্যাভেল করার যে সুবিধাটা, কিন্তু আলটিমেটলি কোথায় যেন সেই বড়লোকের পকেটেই সেই জিনিসটা কুক্ষিগত হয়ে গেল। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যারা উৎপাদন করে তাদের সাথে সরবরাহকারীদের মধ্যে একটা সমন্বয় করা এবং সেইটার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে এই পুরা এন্টায়ার এই সিস্টেমটাকে অ্যানালাইসিস করা এবং সেইটার বেসিসে একটা ন্যাশনাল ডাটাবেস তৈরি করব আমরা। এই ডাটাবেসের বেসিসে আমরা উৎপাদন এবং সরবরাহের যে ব্যবস্থা সেইটা একটা রেগুলেট করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করা, এটা আমাদের প্রস্তাবনা। পাশাপাশি টিসিবির মাধ্যমে খাদ্যদ্রব্যর ন্যায্য মূল্য নির্ধারণ করা এবং সেই অনুযায়ী বিক্রি করা। একটা জিনিস আমি মেনশন না করলেই না, আমাদের যারা এলাকায় আমি দেখতে পাই যে যারা একটু নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য টিসিবির একটা কার্ড দেওয়া হয় বাজারের স্বল্প মূল্যের দ্রব্য কেনার জন্য। তো এইটা আগের সরকারেও ছিল, এখন নতুন সরকার আসার পর এটা একদম পলিটিক্যাল একটা বক্তব্য আমি বলা উচিত কিনা আমি জানি না। এই সরকার আসার পরে আশা করেছিলাম যে অন্তত এইটা তো একটা নিরপেক্ষ সরকার হওয়ার কথা ছিল না, কিন্তু নির্দিষ্ট দলীয় ছেলেরা আমার বাসার সামনের বস্তির সবার কাছ থেকে আগের কার্ডগুলো নিয়ে নিল এবং নতুন কার্ড ইস্যু করে দিবে বলল। ওই কার্ড এখনও তারা পায় না এবং তারা ভয়ে আছে যে ওই নির্দিষ্ট দলকে ভোট না দিলে ওই কার্ড তাদের কাছে ইস্যু হবে না এবং টিসিবির স্বল্প মূল্যের দ্রব্য তারা কিনতে পারবে না। এই 1-1.5 বছর ধরে তারা কষ্টে আছে, টিসিবির পণ্য না কিনে বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এই জন্য এটা আসলে এই ফোরামের ডিসকাশন না, তারপরেও আমি মেনশন করাটা জরুরি মনে করেছে। গভর্নেন্স ইস্যু, আপনি যেটা ইস্যুটা রেজ করেছেন গভর্নেন্স ইস্যু, এটা ডিসকাশন হতেই পারে, আপনি রাইটলি আপনার কাছে আমি জাস্ট ইন্টারফেয়ার করে আরেকটু বলি, যেটা হলো একটা তো আছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে আমরা আরও আলোচনা করেছি যে এই মূল্যস্ফীতিজনিত যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, মানুষের প্রভার্টি বেড়েছে, সেইটার রিকভারি প্ল্যান এনসিপির কী হবে যে এনসিপি যদি ক্ষমতায় আসে? আমরা তো আসলে অলরেডি অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তো প্রথমত আমাদের এই যেটা বললাম যে আমাদের সরবরাহ উৎপাদন এগুলো নিয়ে আমরা যেই ন্যাশনাল ডাটাবেসটা তৈরি করব, এইটার ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে প্রিভিয়াসলি কী কারণে এই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করতে পারিনি সেইটা আমরা অ্যানালাইজ করাটা খুব বেশি জরুরি এবং তারপরে সেইটা অ্যাড্রেস করে আমাদের যেই বৈদেশিক আমদানি বলেন, ভাই বললেন যে পার্টিকুলার প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করা এবং ইন্টারনালি আমাদের সোর্সগুলোকে এম্পাওয়ার করা যে কোন কোন খাতে আমরা এই কাদেরকে কতটুকু সার্বিক সহযোগিতা, সেইটা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর বোথ সেক্টর থেকে কাকে কতটুকু সহযোগিতা দিলে সেই জায়গাটায় যতটুকু আমাদের লস হয়েছে
সেইটা রিকভার করে তারা তাদের সক্ষমতায় ফিরে যেতে পারবে এবং বাজারটা আলটিমেটলি মনিটরিং করতে হবে। আমরা আরেকটা জিনিস যেটা করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে বাজার বাফারিং অপারেশন, যেইটা করে আমরা এরপরে হচ্ছে আমরা আমদানিকে কৃষি উৎপাদনের সাথে সমন্বয় করার কথা, যেটা আমি একটু আগে বলছিলাম। লাস্টলি এই ধরেন আমি সব কিছু সার্ভে করলাম, প্ল্যান করলাম, ডিজাইন করলাম, আইন করলাম, নীতি বানালাম, কাজ করবে না তো, না? যদি না আমি কঠোর এবং ইফেক্টিভ একটা নজরদারির ব্যবস্থা না তৈরি করি এবং তারপরে আবার সেইটার সাথে সাথে জবাবদিহিতা যদি এনশিওর না করি, হ্যাঁ, তো ওইটাও আমাদের 24 দফায় উল্লেখ আছে যে আমরা কঠোর নজরদারিমূলক এবং জবাবদিহিতামূলক লাইসেন্সিং ব্যবস্থাটা আমরা এনশিওর করতে চাই। সেইটা গভর্নমেন্টের যেই প্রতিষ্ঠান আছে সেইটার সাথে সাথে আমরা প্রাইভেট সেক্টরকেও ইনক্লুড করতে পারি এবং সেই সাথে ধরেন আমরা FBCCI আছে, আমাদের BGMEA আছে। ওইটা তো BGMEA অবশ্য এটার সাথে রিলেটেড না, আমি বলতে চাচ্ছি যে ধরেন প্রাইভেট সেক্টরের যেই অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোর মাধ্যমে আমরা এটা এনশিওর করতে চাই যে এই যে নজরদারিটা সেটা ইফেক্টিভ হবে এবং তার পাশাপাশি জবাবদিহিতাও এনশিওরড হবে। আমাদের এখানে অনেক অনেক মানুষ আছে যারা সাপ্লাই চেইন নিয়ে স্পেশালাইজ পড়াশোনাই করেছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি না। এবং আলটিমেটলি আপনি প্রত্যেকটা সেক্টরে যাদের ইফিসিয়েন্সি আছে তাদেরকে যদি আপনি ইনক্লুড করে এই প্রসেসটার মধ্যে ইনভলভ করে এই সামগ্রিক পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সেইটা যদি আসলেই আন্তরিকতার সাথে করতে পারেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করাটা খুবই খুবই জরুরি। প্রত্যেকটা জায়গায় একটা ছোট হিসেব যদি করি, ধরেন একজন রিক্সা চালক বা একজন সিএনজি চালক যখন বাজার থেকে একটা জিনিস বেশি দামে কিনে তখন তাকে রিক্সা ভাড়াটা বেশি নিতে হয়, সিএনজি ভাড়াটা বেশি নিতে হয়। একজন বাড়িওয়ালা যখন একটা জিনিস বেশি দামে কিনে তখন তাকে ভাড়াটা বেশি, বাড়ি ভাড়াটা বাড়িয়ে দিতে হয়। একই সাথে যেই চাকুরিজীবী বেশি ভাড়া দিচ্ছেন তার তো আয় বাড়ছে না, তখন তাকে দুর্নীতি করতে হয়, ঘুষ খেতে হয়। তো দিজ আর অল রিলেটেড। এখন এটা এন্টায়ার সামাজিক ব্যবস্থা এই দ্রব্যমূল্যের উপরে আসলে নিয়ন্ত্রণ মানে ডিপেন্ড করে। কারণ হচ্ছে আপনি যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় না, আপনার পুরো সোশ্যাল স্ট্রাকচারটা এটার কারণে এফেক্টেড হয় এবং এই স্ট্রাকচারটা আপনি তখনই ফিক্স করতে পারবেন যখন আপনার নীতিগুলো ঠিক হবে এবং সেটার ইমপ্লিমেন্টেশন সাফিসিয়েন্টলি মনিটরড হবে এবং জবাবদিহিতাটা এনশিওরড হবে। আর হচ্ছে কম্পিটিশন পলিসি নিয়ে একটা কথা এসছে। আমাদের আইন আছে, আইনের কোনো ইমপ্লিমেন্টেশন নেই। আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়নের আইনগুলো পড়ছিলাম যে এতদিন যখন ব্রেক্সিটের আগ পর্যন্ত সবাই যখন একসাথে ছিল তখন কিন্তু ওনাদের এত কঠিনভাবে ওনাদের এই ইস্যুগুলো ফেস করতে হয় না, কারণ ওনাদের একটা ইফেক্টিভ আইন ছিল যেটা কম্পিটিশন পলিসিটাকে গভর্ন করতো। বাংলাদেশেও কম্পিটিশন পলিসি আছে, কিন্তু ধরেন এজেন্সি নেয়, কিন্তু এজেন্সি নেওয়ার পর সেইটা আর কীভাবে মনিটরড হয় সেইটা আর জানে না কেউ। একটা প্রোডাক্টের বা সিমিলার প্রোডাক্টের যে এজেন্সি অনেকে নিতে পারবে না বা নিলেও কিভাবে মার্কেট রেগুলেটেড হবে। আজকে ধরেন এই যে মোবাইল ব্যবসায়ীরা যেই আন্দোলনটা করছে, এই আন্দোলনের পিছনেও কিন্তু এই কম্পিটিশন পলিসির ইফেক্টিভনেসের একটা ব্যাপার আছে। আমরা শুধু এইটা ওদের যেই ইম্পোর্ট কন্ট্রোল করার জন্য আইন এবং নিয়মের কথা বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট দ্যাট ইজ, আমি তো মনে করি ওয়ান অফ দ্য এসেনশিয়াল প্রোডাক্টস এই মোবাইলটাও। তো এই যে ধরেন এই মোবাইলটা বাংলাদেশে ইম্পোর্ট করা বা বাংলাদেশে যদি অ্যাসেম্বলড হয়ে নতুন মোবাইল তৈরিও হয়, সেক্ষেত্রেও এটার দাম কিভাবে নিয়ন্ত্রণ হবে সেইটা যারা আমদানিকারক প্রতিষ্ঠান তাদের সাথেও সমন্বয় করতে হবে।